হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আধুনিক ইতিহাস গবেষণায় বা রচনায় লিওপোল্ড ভন র্যাঙ্কের অবদান কতখানি, এই লিওপোল্ড ভন র্যাঙ্কের ইতিহাস দর্শন নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে। ইতিহাস রচনায় লিওপোল্ড ভন র্যাঙ্কের অবদান। লিওপোল্ড ভন র্যাঙ্কের নাম আমরা কম বেশি জানি, জার্মানির লিওপোল্ড ভন র্যাঙ্কে। ইনি ছিলেন আধুনিক ইতিহাস রচনার পথ প্রদর্শক। এনাকে বলা হয় আধুনিক বিজ্ঞানসম্মত ইতিহাস রচনার জনক। প্রাচীনকালে ইতিহাস রচনার জনক কে ছিলেন? থুকিডিডিস। থুকিডিডিস ছিলেন প্রাচীনকালের ইতিহাস রচনার বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। আর আধুনিক কালে বিজ্ঞানসম্মত ইতিহাস রচনার জনক ছিলেন এই লিওপোল্ড ভন র্যাঙ্কে। তাকে বলা হয় একজন বর্ণনা বিশারদ, অর্থাৎ ঐতিহাসিক কোনো ঘটনার যে বর্ণনা, যে ডিটেলস আলোচনা, সেটা কিভাবে করা যায় সেই পথ তিনি দেখিয়ে দিয়ে গেছেন। তাই তাকে বলা হয় বর্ণনা বিশারদ। তিনি ছিলেন আধুনিক বিজ্ঞানসম্মত ইতিহাস গবেষণার জনক বা পথ প্রদর্শক। 1791 খ্রিস্টাব্দে তার জন্ম হয়, আর 1816 খ্রিস্টাব্দে তার প্রথম প্রকাশনা অর্থাৎ তার প্রথম গ্রন্থ প্রকাশিত হয়, এবং সেই গ্রন্থ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি একজন খ্যাতিমান ব্যক্তি হিসাবে পরিচিতি পান। পরবর্তীকালে তার শেষ যে রচনা, সেটি 1886 সালে তার শেষ রচনা প্রকাশিত হয়। এখন আমরা লিওপোল্ড ভন র্যাঙ্ককে নিয়ে আমরা কয়েকটি বিষয়ের ভিতর দিয়ে আলোচনা করব। যেমন লিওপোল্ড ভন র্যাঙ্কে তার যে ইতিহাস দর্শন, সেই দর্শনটা তার ভিতরে কিভাবে গড়ে উঠল, তার উপরে অন্যান্য মনীষীদের কি কোনো প্রভাব পড়েছিল? অবশ্যই প্রভাব পড়েছিল। প্রাচীনকালের থুকিডিডিসের যে বিজ্ঞানসম্মত ইতিহাস রচনার যে পদ্ধতি, যে রীতিনীতি, তার প্রভাব পড়েছিল এই ভন র্যাঙ্কের উপর। এছাড়া ভিকোর যে সমাজ দর্শন, তার প্রভাব পড়েছিল। হাড্ডারের জাতীয়তাবাদী দর্শনের প্রভাব পড়েছিল। নিভ্ভুরের যে ইতিহাস নিষ্ঠা বা ইতিহাসের প্রতি তার যে চিন্তা ভাবনা, নিভ্ভুরের সেই দৃষ্টিভঙ্গিও পড়েছিল ভন র্যাঙ্কের উপর। এছাড়া হেগেলের নাম আমরা জানি, সেই হেগেলের যে ভাববাদী দর্শন, সেই দর্শনের প্রভাব পড়েছিল ভন র্যাঙ্কের উপর। অর্থাৎ লিওপোল্ড ভন র্যাঙ্কের যে ইতিহাস চেতনা তার ভিতরে গড়ে উঠেছিল, তার পিছনে অনেক ব্যক্তির অবদান রয়েছে। থুকিডিডিস, ভিকো, হেগেল, নিভ্ভুর এবং রয়েছে হাড্ডার, এনাদের প্রভাব পড়েছিল ভন র্যাঙ্কের উপর। এরপর আমরা যেটা দেখব ইতিহাস দর্শন। লিওপোল্ড ভন র্যাঙ্কের যে ইতিহাস চিন্তা ভাবনা, তার যে ইতিহাস দর্শন বা ইতিহাস তত্ত্ব, এই তত্ত্বকে বলা হয় হিস্টোরিসিজম, যার বাংলা করলে দাঁড়ায় ইতিহাসবাদ। তাই এই হিস্টোরিসিজম বা ইতিহাসবাদটা কি? লিওপোল্ড ভন র্যাঙ্কের একজন অনুগত অন্যতম ছাত্র ছিলেন, যার নাম মেইনচেক। এই মেইনচেক বলেছেন হিস্টোরিসিজম সম্পর্কে। তিনি বলেছেন যে হিস্টোরিসিজম হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের পরিবর্তে, অর্থাৎ ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নয়, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিবর্তে মানবিক শক্তি সংক্রান্ত এক সাধারণীকৃত দৃষ্টিভঙ্গি, একটা সার্বিক দৃষ্টিভঙ্গি, যেখানে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থাকবে না, একটা ইউনিভার্সাল ব্যাপার থাকবে। একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে ইতিহাসকে দেখা, এটাকেই বলা হচ্ছে ইতিহাসবাদ বা হিস্টোরিসিজম। অবশ্য ভন র্যাঙ্কে তিনি হিস্টোরিসিজম সম্পর্কে কি বলেছেন দেখে নি। র্যাঙ্কের মতে মানুষের মন নানা বৈচিত্র্যের প্রতি আকর্ষণ করে, এটা আমরা জানি, নানা বৈচিত্র্যের প্রতি, এবং তার যে অনন্ত রূপ রয়েছে, সৃষ্টির যে অনন্ত রূপ, সেই অনন্ত রূপের প্রতি, ঈশ্বরের সৃষ্ট প্রকৃতির বিভিন্ন রূপের প্রতি মানুষকে আকৃষ্ট করে। এই বিভিন্ন রূপের প্রতি যে আকৃষ্ট করে, তা সবই মানুষ
তার রূপ দেওয়ার চেষ্টা করে বা মানুষের কাছে সেগুলোকে তুলে ধরার নামই হচ্ছে হিস্টোরিসিজম। অর্থাৎ হিস্টোরিসিজম কি, এটা এ ব্যাপারে র্যাঙ্কে কি বলছে, যে মানুষ সৃষ্টির বিভিন্ন বৈচিত্র্যের প্রতি আকর্ষিত হয়, সৃষ্টির যে অনন্ত রূপ রয়েছে সেই রূপের প্রতি মানুষ আকৃষ্ট হয়, এবং এগুলি মানুষ ইতিহাসের ভিতর দিয়ে তুলে ধরে, যার নাম হিস্টোরিসিজম বা ইতিহাসবাদ। ইতিহাসবাদ বা হিস্টোরিসিজম ছিল লিওপোল্ড ভন র্যাঙ্কের ইতিহাস দর্শনের মূল বিষয়বস্তু। এরপর যেটা আমরা দেখব যে রাষ্ট্র সমাজ এগুলো সম্পর্কে তিনি কি বলেছেন। রাষ্ট্র সমাজ সম্পর্কে তিনি বলেছেন যে এগুলো হচ্ছে মানুষের সৃষ্টির আত্মার একটি রূপ, অর্থাৎ এগুলো মানুষ সৃষ্টি করেছে, রাষ্ট্র মানুষ সৃষ্টি করেছে, সমাজও মানুষ সৃষ্টি করেছে, এবং এগুলি হচ্ছে মানুষের আত্মার এক একটি রূপ। মানুষ কি করে, নিজের পন্থায় নিজের চেষ্টায় সমস্ত বাধা বিপত্তিকে সরিয়ে তার যে লক্ষ্য, তার যে আদর্শ, সেই আদর্শের দিকে সেই মানুষ ধাবিত হয়। এখানে ঈশ্বরের যে অনন্ত রূপ রয়েছে সেই অনন্ত রূপের দিকে মানুষ ধাবিত হয়। তাই রাষ্ট্র এবং সমাজ হচ্ছে, সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে মানুষেরই সৃষ্টি, আত্মার এক একটি রূপ। ইউনিভার্সাল হিস্ট্রির একটা ব্যাপার আছে র্যাঙ্কের চিন্তা ভাবনায়, বিশ্ব ইতিহাস, ইউনিভার্সাল হিস্টোরি, এ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি কি। তিনি বলেছেন যে অতীত জীবনকে সামগ্রিকভাবে পরিপূর্ণভাবে দেখা, এর নামই হচ্ছে ইউনিভার্সাল হিস্ট্রি। অর্থাৎ বিশ্ব ইতিহাস হচ্ছে মানে অতীত ইতিহাসকে নতুন আলোকে দেখা, পরিপূর্ণভাবে দেখা, একটা সামগ্রিক রূপ দিয়ে দেখা। খুব তাত্ত্বিক আলোচনা এগুলো বুঝতে গেলে খুব ভালো করে বুঝতে হবে, খুব ডিপ আলোচনা। তা যাই হোক, এই লিওপোল্ড ভন র্যাঙ্কে 3টি গ্রন্থ লিখেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ 3টি গ্রন্থ। প্রথম গ্রন্থটা কি, 3টি গ্রন্থ। প্রথমে যেটা রয়েছে হিস্ট্রি অফ ল্যাটিন অ্যান্ড টিউটনিক নেশন, জার্মান জাতি ছিল টিউটনিক জাতি, এই জার্মান জাতির উপরে তিনি গ্রন্থ লেখেন হিস্টোরি অফ ল্যাটিন অ্যান্ড টিউটনিক জাতি, টিউটনিক এবং ল্যাটিন জাতির উপরে তিনি এই প্রথম গ্রন্থটা লিখেছেন। তারপর যে গ্রন্থটা লেখেন 2 নম্বর, এক্লেসটিক্যাল অ্যান্ড পলিটিক্যাল হিস্ট্রি অফ দ্য পোপ ইন দ্য 16th and 17th century, অর্থাৎ পোপ, ধর্মগুরু, খ্রিস্টান ধর্মগুরু পোপের উপরে তিনি এই গ্রন্থটা লিখেছিলেন। এই ধর্ম, এই মানে ক্যাথলিক ধর্ম এবং পোপ সংক্রান্ত তার এই দ্বিতীয় গ্রন্থ খুবই উল্লেখযোগ্য। 3 নম্বর গ্রন্থটি দেখো, হিস্টোরি অফ রিফরমেশন অফ ইউরোপ, ইউরোপে যে ধর্ম সংস্কার আন্দোলন হয়েছিল মার্টিন লুথারের হাত ধরে, তার উপরেও তিনি গ্রন্থ লিখেছিলেন। তাহলে তার 3টি গ্রন্থ, একটা টিউটনিক ও ল্যাটিন জাতির উপরে, একটা পোপের উপরে, ধর্ম খ্রিস্টান ধর্ম পোপের উপরে, এবং তৃতীয় যে গ্রন্থটি সেটিও কিন্তু ধর্ম সংস্কারের উপরে। এই 3টি গ্রন্থ তিনি লিখেছিলেন। এর মধ্যে হিস্ট্রি অফ ল্যাটিন অ্যান্ড টিউটনিক নেশন, এই গ্রন্থে তিনি বলেছিলেন যে ইতিহাস কি, তার সংজ্ঞা তিনি দিয়েছিলেন। তার মতে ইতিহাস হলো দ্য হিস্ট্রি অ্যাজ এ অ্যাকচুয়ালি ওয়াজ, the history, the past as it actually was, the past, অতীত, it actually, অর্থাৎ যে নিখুঁত প্রতিচ্ছবি। ইতিহাসটা কি, ইতিহাস হচ্ছে অতীতের ঘটে যাওয়া নিখুঁত প্রতিচ্ছবি। বর্তমানে যা আমরা দেখছি সেটি কি দেখছি না, অতীতের কোনো প্রতিচ্ছবি দেখছি আমরা। তাই তিনি বলেছিলেন দ্য পাস্ট অ্যাজ ইট অ্যাকচুয়ালি ওয়াজ, খুব গুরুত্বপূর্ণ উক্তি, বিখ্যাত উক্তি ইতিহাস গবেষণায়। এই উক্তির কথা সবাই জানে, খুবই ফেমাস তার এই ডায়লগটি, দ্য পাস্ট অ্যাজ ইট অ্যাকচুয়ালি ওয়াজ, যার বাংলা করলে দাঁড়ায় ইতিহাস হলো অতীতের নিখুঁত প্রতিচ্ছবি বা প্রতিক্ষেপণ। অতীতের সবকিছুই আমরা বর্তমানের আলোকে দেখি, যার নাম হচ্ছে ইতিহাস। এটা লিওপোল্ড ভন র্যাঙ্কের বক্তব্য অনুযায়ী। লিওপোল্ড ভন র্যাঙ্কে ঐতিহাসিকদের সম্পর্কে অনেক কথা বলেছেন, কিভাবে ইতিহাস লিখতে হবে,
কিভাবে বিজ্ঞানসম্মত রীতিনীতিকে মেনটেন করে ইতিহাস লিখতে হবে এগুলো তিনি বলে গেছেন। তার মতে ঐতিহাসিকের কাজ হচ্ছে বিচার করা নয়, কোনো একটা ঘটনা ঘটলো তাকে বিচার করা নয়, বিচার করার কাজ ঐতিহাসিকের নয়, বা প্রচার করাও নয়, কোনো একটা ঘটনার প্রচার করাও তার কাজ নয়। ঐতিহাসিকের কাজ কি? তার মতে ঐতিহাসিকের কাজ কোনো ঐতিহাসিক ঘটনার যে নগ্ন সত্য, যে প্রকৃত সত্য, সেই সত্যকে উদ্ঘাটন করা। সেই প্রকৃত সত্য উদ্ঘাটন করতে গিয়ে ঐতিহাসিকের কাজ হবে উপাদান, ইতিহাসের উপাদানকে সংগ্রহ করা, সেই উপাদানকে সংগ্রহ করার ভিতর দিয়ে সেই উপাদানের উপর বেস করে তার ভিতরে তুলনামূলক আলোচনা করা এবং শেষে সিদ্ধান্তে পৌঁছানো। এটা হচ্ছে ঐতিহাসিকের কাজ। ইতিহাস রচনা কিভাবে করতে হবে সে সম্পর্কে তিনি 4টি ক্রম পর্যায়ের কথা বলেছেন। 4টি পর্যায়, সেই 4টি পর্যায়কে মেনটেন করে ইতিহাস লিখতে হবে ঐতিহাসিককে। প্রথম যে পর্যায় সেটি হচ্ছে যে কোনো একটা ঘটনা, ধরো কোনো একটা ঘটনার পরে কেউ গবেষণা করছেন, তাহলে তার যে নির্বাচিত যে বিষয়টা, সেই বিষয়ের কেন্দ্রীয় আইডিয়াটা কি সেটাকে আগে ধরতে হবে। কোনো একটা ঘটনার কেন্দ্রীয় আইডিয়া বা কেন্দ্রীয় ধারণাটা কি সেটাকে খুঁজে বার করা, এটা প্রথম কাজ। দ্বিতীয় যে কাজ, যদি একটা কেন্দ্রীয় আইডিয়া যেটা রয়েছে, কেন্দ্রীয় ধারণা, সেই ধারণার সাথে আরেকটি ধারণার যদি আবির্ভাব ঘটে তাহলে দুটি ধারণার মধ্যে দ্বন্দ্ব দেখা দেবে। এক্ষেত্রে কোন ধারণাটি সঠিক, কোন ধারণাটি কেন্দ্রীয়, কোন ধারণাটি আসলে মানে ঘটিত ঘটনা, সেটাকে খুঁজে বার করতে হবে। তাহলে এটি তার দ্বিতীয় কাজ, মানে ঐতিহাসিকের দ্বিতীয় কাজ, যে দুটি আইডিয়ার মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে কেন্দ্রীয় আইডিয়াটিকে তথ্যের ভিত্তিতে তাকে প্রতিষ্ঠা করতে হবে, এটি তার দ্বিতীয় কাজ। এবং তৃতীয় যে কাজটি রয়েছে সেটি হচ্ছে যে কেন্দ্রীয় আইডিয়া যেটি বললাম, সেই আইডিয়াটির কার্য কারণ সম্পর্ক বার করতে হবে। কার্য কারণ, একটা কাজ হয়েছে, কেন হয়েছে, তার কারণটা কি, কোন কারণের ফলে কাজটা হলো, এই কার্য কারণ সম্পর্কটাকে তৈরি করতে হবে। এবং 4 নম্বর ক্রম পর্যায় যেটি, যে এগুলি সবই ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের পরিকল্পনা হিসেবে এগুলিকে রূপ দিতে হবে, বাস্তবে রূপ দিতে হবে। এই 4টি ক্রম পর্যায়ের ভিতর দিয়ে ঐতিহাসিকরা ইতিহাস রচনা করবেন। অর্থাৎ ইতিহাস রচনার ক্ষেত্রে লিওপোল্ড ভন র্যাঙ্কে এই 4টি পর্যায়ের কথা বলেছেন, 4টি ক্রম পর্যায়। আসলে ইতিহাস রচনার ক্ষেত্রে লিওপোল্ড ভন র্যাঙ্কে আরোহী পদ্ধতির কথা বলেছেন। আরোহী পদ্ধতি কি না, উদাহরণ, কোন বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, ফ্যাক্ট ঘটেছে, সেই সব ঘটনার ভিতর থেকে তথ্যে পৌঁছানো, তার কার্যকারণ সম্পর্কে পৌঁছানো, অর্থাৎ উদাহরণ থেকে বিশ্লেষণ করা, এটাকে বলা হচ্ছে আরোহী পদ্ধতি। এই আরোহী পদ্ধতি অবলম্বন করে তিনি ইতিহাস লেখার কথা বলেছেন। যাই হোক, তার এই ইতিহাস রচনার পদ্ধতি একটা যুগান্তকারী পদ্ধতি ছিল। আর্থার মারউইক বলে একজন গবেষক, তিনি বলেছেন যে লিওপোল্ড ভন র্যাঙ্কে যে ইতিহাস রচনা করেছেন বা ইতিহাস রচনার যে পদ্ধতির কথা বলেছেন, তার ভিতর দিয়ে আধুনিক সমালোচনামূলক যে ইতিহাস চর্চা, অর্থাৎ মডার্ন ক্রিটিক্যালি হিস্টোগ্রাফি, আধুনিক সমালোচনামূলক ইতিহাস চর্চার জন্ম দিয়েছেন লিওপোল্ড ভন র্যাঙ্কে। তা যাই হোক, লিওপোল্ড ভন র্যাঙ্কের এই ছিল তার অবদান, তার আলোচনা, তার উপরে, এর বাইরে কিছু না। তবে তার এই আলোচনা পরবর্তীকালে তার এই ইতিহাস দর্শন নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কারা সমালোচনা করেছেন? ক্রোশে বলে এক ঐতিহাসিক সমালোচনা করেছেন, লর্ড অ্যাক্টন সমালোচনা করেছেন, ইএইচ কার সমালোচনা করেছেন, এডওয়ার্ড হ্যালেট কার এবং কলিংউড সমালোচনা করেছেন। তারা বলছেন যে লিওপোল্ড ভন র্যাঙ্কের ইতিহাস দর্শনের মধ্যে অনেক অসঙ্গতি রয়েছে। অসঙ্গতিগুলো কি একবার আমরা দেখে নিই। যেমন প্রথমে এখানে আমরা বলবো ক্রোশের কথা। ক্রোশে একটা গ্রন্থ লিখেছিলেন, হিস্ট্রি অফ দ্য স্টোরি অফ লিবার্টি। হিস্টোরি অফ দ্য স্টোরি অফ লিবার্টি। এই গ্রন্থে ক্রোশে বলেছেন যে র্যাঙ্কে
যে যুগ বিভাজনের কথা বলেছেন, যে বিভিন্ন যুগের কথা বলেছেন, এই যুগের ধারণা ঠিক নয়। তার এই যুগের ধারণাটা ছিল কৃত্রিম, প্রকৃত অর্থে নয়। এটা তার রচনার একটা প্রধান অসঙ্গতি। একথা ক্রোশে তার হিস্ট্রি অফ দ্য স্টোরি অফ লিবার্টি গ্রন্থে বলেছেন। লর্ড অ্যাক্টন কি বলছেন? লর্ড অ্যাক্টন বলছেন যে ঈশ্বরের নাম করে এখানে ব্যক্তির যে দায়িত্ব, সেই ব্যক্তির সেই দায়িত্বকে তিনি এড়াতে চেয়েছেন ঈশ্বরের দোহাই দিয়ে। যে ঈশ্বরের দোহাই দিয়ে কিভাবে না, যে ইতিহাস রচনার যে 4টি পদ্ধতি রয়েছে তার শেষ পদ্ধতিটা কি ছিল, যে এটাকে ঈশ্বরের পরিকল্পনা হিসেবে ধরতে হবে। অর্থাৎ এক্ষেত্রে যে সিদ্ধান্ত, যেটি সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি সেটাকে ঈশ্বরের পরিকল্পনা হিসেবে ব্যক্ত করেছেন। এবং এক্ষেত্রে ঐতিহাসিকের বা ব্যক্তির যে দায়িত্ব, ইতিহাস রচনার ক্ষেত্রে যে দায়িত্ব, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার যে দায়িত্ব, সেই দায়িত্বটাকে অনেকটা তিনি এড়াতে চেয়েছেন। লর্ড অ্যাক্টন এই কথা বলেছেন, ঈশ্বরের দোহাই দিয়েছেন লিওপোল্ড ভন র্যাঙ্কে। এবং এইভাবে তিনি কবির কল্পনা, দেশপ্রেমিকের উচ্ছ্বাস, ধর্মীয় ভাবনা, এগুলোকে তিনি গুরুত্ব দেননি। তিনি ইতিহাসের যে বিভিন্ন পাত্র পাত্রী রয়েছেন তাদেরকে যন্ত্র হিসেবে দেখেছেন, আর ঈশ্বরকে করেছেন যন্ত্রী। অর্থাৎ এক্ষেত্রে এই ঈশ্বর ভাবনা, ইতিহাসের মধ্যে ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের ইচ্ছার প্রতিফলনের কথা বলে তিনি অনেকটা অপ্রাসঙ্গিক ব্যাপার তুলে ধরেছেন তার ইতিহাস দর্শনের ভিতর দিয়ে। লর্ড অ্যাক্টনের বক্তব্য নিয়ে কার, এডওয়ার্ড হ্যালেট কার, তিনি বলছেন লিওপোল্ড ভন র্যাঙ্কের গবেষণায় বা ইতিহাস দর্শনে বা হিস্ট্রিসিজমে প্রগতির কোনো স্থান নেই। প্রগতি মানে যে ক্রিয়েটিভিটি, তার কোনো স্থান নেই। কলিংউড তার হিস্টোরিসিজম গ্রন্থে, মানে কলিংউড লিওপোল্ড ভন র্যাঙ্কের যে হিস্টোরিসিজমের যে ধারণা দিয়েছিলেন সেই সম্পর্কে কলিংউড বলেছেন যে তার এই হিস্টোরিসিজমে বিচারের কোনো জায়গা নেই। কারণ লিওপোল্ড ভন র্যাঙ্কে বলেছিলেন যে ঐতিহাসিকের কাজ হবে বিচার করা নয়, ইতিহাসের নগ্ন সত্য উত্থাপন করা, এটাই তার কাজ। বিচার করতে পারবেন না, মূল্যায়ন করতে পারবেন না। তার যে 4টি যে মূল ক্রম পর্যায়ের কথা বলেছেন, যেটা কেন্দ্রীয় আইডিয়া তৈরি করা, 2টি আইডিয়ার মধ্যে বিরোধ বাঁধলে কেন্দ্রীয় আইডিয়াকে তথ্যের দ্বারা প্রমাণ করা, এবং কেন্দ্রীয় আইডিয়ার কার্যকরণের সম্পর্ক নির্ধারণ করা, এবং 4র্থ পর্যায়ে তিনি বলেছিলেন যে এগুলোকে ঈশ্বরের পরিকল্পনা হিসাবে ধরা। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি ঈশ্বরের নাম করছেন, আর ঐতিহাসিকের যে বিচার করার কথা সেটাকে তিনি করতে বারণ করছেন। অর্থাৎ এক্ষেত্রে হিস্টোরিসিজমের মধ্যে, হিস্টোরিসিজম হচ্ছে লিওপোল্ড ভন র্যাঙ্কের মূল ভাবনা, যার মধ্যে বলা হচ্ছে যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ নয়, একটা সার্বিকভাবে ইতিহাসকে দেখতে হবে, এর নাম হচ্ছে হিস্টোরিসিজম। এই হিস্টোরিসিজমে বিচারের কোনো জায়গা নেই। তাই কলিংউড বলেছেন যে যেভাবে লিওপোল্ড ভন র্যাঙ্কে বলেছিলেন the past as actually was, ইতিহাস হলো অতীতের নিখুঁত প্রতিক্ষেপণ, এই কথাটার সমালোচনা করেছেন কলিংউড। তিনি বলেছেন যে লিওপোল্ড ভন র্যাঙ্কের মতে অতীতের ঘটনা পুঙ্খানুপুঙ্খ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ইতিহাস। কিন্তু ইতিহাস কখনোই ফটোগ্রাফির মতো নয় যে অতীতে যা ঘটেছে তাই ঘটবে বর্তমানে, এমনটা কিন্তু ইতিহাস নয়। তাই কলিংউড বলেছেন যে ইতিহাস কখনোই ফটোগ্রাফির মতো নয়, যে ফটোগ্রাফির মতো ভাবে তুলে ধরেছেন লিওপোল্ড ভন র্যাঙ্কে। তো এইভাবে ক্রোশে, লর্ড অ্যাক্টন, কার, কলিংউড, এনারা বিভিন্ন ভাবে লিওপোল্ড ভন র্যাঙ্কের ইতিহাস দর্শনের নানা অসঙ্গতি তুলে ধরেছেন, নানাভাবে সমালোচনা করেছেন। তবে এত কিছু সমালোচনা সত্ত্বেও মূল্যায়নের কথা বলা যায় যে লর্ড অ্যাক্টনের এই সমালোচনাটাই বেশি গুরুত্বপূর্ণ হলেও লিওপোল্ড ভন র্যাঙ্কে যেভাবে ইতিহাস রচনা করার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, যেভাবে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইতিহাস রচনার কথা বলেছেন,
যেভাবে তার এই কেন্দ্রীয় আইডিয়া, দুটি আইডিয়ার মধ্যে সংঘর্ষ হলে একটিকে বেছে নেওয়া, কার্যকরণ সম্পর্ক নির্ধারণ করা, এইসব পর্যায়গুলির কথা যেভাবে বলেছেন, ইতিহাসের প্রকৃত সত্য, নগ্ন সত্যকে যেভাবে তুলে ধরার কথা বলেছেন, এবং বিজ্ঞানসম্মত ইতিহাস রচনার যেসব রীতিনীতির কথা তিনি বলে গেছেন, তা আধুনিক কালে ইতিহাস রচনার একটা নতুন দিক তুলে ধরেছেন। তাই লিওপোল্ড ভন র্যাঙ্কের হাত ধরে আধুনিক কালে ইতিহাস রচনার এক নতুন দিক উঠে এসেছে এবং এটাকে বলা হয় বার্লিন বিপ্লব। তিনি বার্লিনে, তার মূল কেন্দ্র, কর্মকেন্দ্র বার্লিনে তিনি ইতিহাস রচনার ক্ষেত্রে এক যুগান্তকারী পথের সন্ধান দেন এবং এই বিষয়টাকে ইতিহাস রচনার জগতে বিপ্লবের সাথে তুলনা করা হয়, বার্লিন বিপ্লব বলা হয়। এবং শেষে তার যেসব গ্রন্থগুলো রয়েছে, গ্রন্থগুলোকে তুলে ধরতে হবে, গ্রন্থগুলোর বিষয়বস্তু কি সেটাকে উল্লেখ করতে হবে, তার হিস্টোরিসিজম যে তত্ত্ব সেটাকে আলোচনা করতে হবে, দ্য পাস্ট ইজ অ্যাজ অ্যাকচুয়ালি ওয়াজ এই কথাটার মানে কি সেটাকে ব্যাখ্যা করতে হবে, তার দৃষ্টিভঙ্গিতে ইতিহাস কি, তার দৃষ্টিভঙ্গিতে ইতিহাস রচনার পদ্ধতি কি, যে চারটি ক্রমপর্যায়ের কথা বলেছেন সেগুলো আলোচনা করতে হবে, ঈশ্বরের ভাবনাকে তিনি কিভাবে ইতিহাস রচনার কাজে ব্যবহার করেছেন সেটাকে দেখাতে হবে, ইউনিভার্সাল হিস্ট্রিটা কি সেটাও তার দৃষ্টিভঙ্গি থেকে দেখাতে হবে, এবং শেষে তার বিরুদ্ধে যে সমালোচনা হয়েছে সেই সমালোচনাও উল্লেখ করতে হবে। এইভাবে ধাপে ধাপে বিষয়টাকে অ্যান্সার করতে হবে। তো এর যে উত্তর, খুব কোয়ালিটি, হাই স্ট্যান্ডার্ড কোয়ালিটির এক নোটস তোমাদের জন্য আমি এবার অন স্ক্রিনে আলোচনা করছি। র্যাঙ্কে ইতিহাস চর্চারী ইতিহাসে বর্ণনা বিশারদ, ঐতিহাসিক এবং বিজ্ঞানসম্মত ইতিহাস গবেষণা পদ্ধতির প্রবর্তক হিসাবে লিওপোল্ড ভন র্যাঙ্কে এক বহুখ্যাত ব্যক্তিত্ব। 1791 তিনি জন্মগ্রহণ করেন। 1814-তে তার প্রথম রচনা প্রকাশিত হয় আর তার শেষ রচনা প্রকাশিত হয় 1886-তে। র্যাঙ্কের ইতিহাস ভাবনা ও ঐতিহাসিক জীবন বিবিধ ক্রিয়াশীল প্রভাব এবং সঞ্জীবনী ব্যক্তিত্বের অবদানে সমৃদ্ধ। থুকিডিডেসের বিজ্ঞানসম্মত রচনারীতি, ভিকোর সমাজ দর্শন, হাড্ডারের জাতীয়তাবাদী দর্শন, নিভ্ভুরের ইতিহাস নিষ্ঠা এবং ইতিহাস রচনারীতির বৈজ্ঞানিক আঙ্গিক ও হেগেলের ভাববাদী দর্শনের প্রভাবে র্যাঙ্কের ইতিহাস ভাবনা ও ইতিহাস রচনারীতি সমৃদ্ধ হয়েছিল। প্যারা করে দেখো, র্যাঙ্কের ইতিহাস দর্শন হিস্টোরিসিজম নামে খ্যাত। প্রিয় শিষ্য ম্যানচেকের কথায় হিস্টোরিসিজম হলো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঐতিহাসিক মানবিক শক্তি সংক্রান্ত এক সাধারণীকৃত দৃষ্টিভঙ্গি। র্যাঙ্কের কথায় হিস্টোরিসিজম মানুষের মনকে সৃষ্টির বৈচিত্র্যের প্রতি ও তার অনন্ত রূপের প্রতি আকর্ষণ করে এবং তার সবই মানুষের কাছে তুলে ধরতে চায়। এ প্রসঙ্গে র্যাঙ্কে লেখেন, মানব সমাজ কোনো এক নিরাকার একক সত্তা নয়, মানব সমাজ এক বিচিত্র সমাজ, তার সংস্কৃতি ভিন্ন ভিন্ন প্রকৃতি বিশিষ্ট। প্রতিটি সমাজের অগ্রগতির ও তার সূক্ষ্ম পরিবর্তন তার নিজস্ব গঠন অনুসারে হয়ে থাকে। এই বিষয়টি সম্পর্কে প্রত্যয়নিষ্ঠ হয়ে লেখেন, তার ইতিহাস সংক্রান্ত ধারণা জাতি স্বাতন্ত্র্যের ধারণার উপরে দাঁড়িয়ে রয়েছে। প্যারা করে দেখো, র্যাঙ্কের ইতিহাস দর্শন অনুসারে রাষ্ট্র সহ সমূহ সামাজিক প্রতিষ্ঠান মানুষের আত্মারই প্রাথমিক সৃষ্টি। তারা জীবন্ত, তারা ব্যক্তিগত এবং প্রত্যেকেই অনন্য সত্তার অধিকারী। তারা প্রত্যেকেই নিজ নিজ পন্থায় বাধা বিপত্তি ঠেলে আদর্শের দিকে এগিয়ে চলেছে। তারা প্রত্যেকেই ঈশ্বরের একটি অনন্য ভাবনার মূর্ত রূপ। সেহেতু বিশ্ব রহস্য উদ্ঘাটনের প্রয়োজনে ঐতিহাসিককে প্রতিটি তথ্য আয়ত্তে আনতে হবে এবং ভিন্ন ভিন্ন তথ্য থেকে একটি সাধারণ ধারণা গড়ে তুলতে হবে। প্যারা করে র্যাঙ্কের হিস্টোরিসিজমে প্রতিটি রাষ্ট্র সহ সমূহ সামাজিক প্রতিষ্ঠান ও যুগ স্বতন্ত্র ধারণার পরিপন্থী। তবে ইউনিভার্সাল হিস্টোরি প্রসঙ্গে তিনি লেখেন, বিশ্বজনীন ইতিহাস মানব জাতির অতীত জীবনকে বিশেষ বিশেষ সম্পর্ক ও প্রবণতার পরিবর্তে সামগ্রিকভাবে ও পরিপূর্ণভাবে উপলব্ধি করতে সহায়তা করে থাকে। বিশ্বজনীন দৃষ্টিভঙ্গির অভাব যথার্থ জ্ঞান আহরণে সহায়ক নয়। এহেতু বিশেষায়িত গবেষণার ক্ষেত্রে বিশ্বজনীন দৃষ্টিভঙ্গির বিসর্জন সঙ্গত হতে পারে না। প্যারা করে দেখো, র্যাঙ্কের 3 বিশিষ্ট ইতিহাস গ্রন্থ হলো: 1 হিস্টোরি অব দ্য ল্যাটিন অ্যান্ড টিউটনিক নেশন, 2 ইকোলেস্টিক্যাল অ্যান্ড পলিটিক্যাল হিস্টোরি অব দ্য পোপস ইন 16th and 17th century, 3 রয়েছে হিস্টোরি অব দ্য রিফরমেশন ইন ইউরোপ,
হিস্টোরি অব ল্যাটিন অ্যান্ড টিউটনিক নেশনে মুখবন্ধে ঐতিহাসিকের অন্বিষ্ঠ ঘোষণা করে র্যাঙ্কে লেখেন, ইতিহাস হবে দ্য পাস্ট অ্যাজ ইট অ্যাকচুয়ালি ওয়াজ। এ প্রসঙ্গে তিনি আরও লেখেন, ঐতিহাসিকের কাজ বিচার কিংবা প্রচার নয়, ঐতিহাসিক অতীতকে বিচার করবেন না এবং ভবিষ্যৎ সম্পর্কে শিক্ষা দেওয়ার কথা বিষয়ে প্রয়াসী হবেন না। তার কাজ হবে নগ্ন সত্যের অনুপুঙ্খ অনুসন্ধান এবং সত্যের নিরলঙ্কার উদ্ঘাটন। প্যারা করে ইতিহাস রচনার ক্ষেত্রে র্যাঙ্কে আরোহী পদ্ধতি গ্রহণ করেন। এ বিষয়ে তিনি বলেন, পৃথক পৃথক তথ্য থেকে কোনো একটি বিষয় সম্পর্কে সহজেই একটি সাধারণ ঘটনা গড়ে উঠতে পারে। র্যাঙ্কে লেখেন, ঐতিহাসিককে অবশ্যই ঘটনার সমকালীন প্রাথমিক উপাদান সংগ্রহ করতে হবে এবং তুলনামূলক পদ্ধতি অনুসারে তাকে ঘটনা সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এছাড়া ইতিহাস রচনাকালে তাকে ঐশ্বরিক ঘটনা সম্পর্কে সবিশেষ সচেতন থাকতে হবে, কেননা প্রতিটি ঘটনার মধ্য দিয়ে ঐশ্বরিক নিয়ম প্রবাহিত হয়ে চলেছে। অন্তর্দৃষ্টির সাহায্যে ঐতিহাসিককে এই বিষয়টি ভালো করে বুঝে নিতে হবে। প্যারা করে ইতিহাস রচনার পদ্ধতি নির্দেশ প্রসঙ্গে র্যাঙ্কে লেখেন, ঐতিহাসিককে 4টি পর্যায়ক্রমিক স্তর সম্পর্কে সচেতন থাকতে হবে। ওই 4টি স্তর হলো: 1, ঐতিহাসিককে তার নির্বাচিত বিষয়ের কেন্দ্রগত আইডিয়াটি সর্বাগ্রে ভালো করে বুঝে নিতে হবে। উল্লেখ্য, হিস্ট্রি অব ল্যাটিন অ্যান্ড টিউটনিক নেশনে কেন্দ্রগত আইডিয়া হলো প্রোটেস্ট্যান্ট মতবাদ। এরপরে দেখো 2-এ আছে, এক আইডিয়ার সাথে অপর কোনো আইডিয়ার সংঘর্ষ সম্পর্কে ঐতিহাসিককে সচেতন থাকতে হবে। সেরূপ হলে কেন্দ্রগত আইডিয়া সুস্পষ্ট রূপ পেয়ে যাবে এবং অংশ পূর্বের আলোয় প্রকাশিত হবে। এক্ষেত্রে হিস্ট্রি অব ল্যাটিন অ্যান্ড টিউটনিক নেশনে বিবৃত প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক ধর্মমত দুটির সংঘর্ষকে দৃষ্টান্ত হিসেবে র্যাঙ্কে তুলে ধরেছেন। 3, কেন্দ্রগত আইডিয়ার কার্যকরণের সম্পর্কটি ঐতিহাসিককে ভালো করে অনুধাবন করতে হবে। 4, ইতিহাস রচনায় সর্বশেষ পর্যায়ে পৌঁছে ঐতিহাসিককে বুঝতে হবে ইতিহাসের মধ্য দিয়ে ঈশ্বরীয় পরিকল্পনা ক্রমশই প্রকাশিত হয়ে চলেছে। মানুষ তাকে নিয়ন্ত্রণ করতে কিংবা প্রভাবিত করতে পারে না। ইতিহাসের গ্রেট ম্যান পাত্রপাত্রী, এক্ষেত্রে যন্ত্র, এবং ঈশ্বর হলেন যন্ত্রী। প্যারা করে দেখো, র্যাঙ্কের ইতিহাসের রচনা পদ্ধতি বিশ্লেষণ প্রসঙ্গে আর্থার মারউইক লিখেছেন, ঐতিহাসিক উপাদান সম্পর্কে সতর্ক অনুপুঙ্খ বিচার বিশ্লেষণের ভিত্তিতে তিনি যে পদ্ধতি প্রবর্তন করেন সেই সূত্রে মডার্ন ক্রিটিক্যাল হিস্টোগ্রাফির সূত্রপাত হয়। প্যারা করে এবার সমালোচনা দেখো, ক্রোশে, অ্যাক্টন, কার এবং কলিংউড প্রমুখ ঐতিহাসিক র্যাঙ্কের ইতিহাস চর্চার বিবিধ অসঙ্গতি তুলে ধরেছেন। ক্রোশে তার হিস্ট্রি অ্যাজ দ্য স্টোরি অব লিবার্টি গ্রন্থে লিখেছেন, র্যাঙ্কের ধারণা অনুসারে প্রতিটি যুগ স্বতন্ত্র, কিন্তু তার এই ধারণা পুরোপুরি সত্য নয়, কেননা প্রতিটি যুগ শুধুমাত্র পূর্ববর্তী যুগের উপসংহার নয়, তা ভাবী যুগের সূচনাকালও বটে। ক্রোশে এর মতে র্যাঙ্কের যুগ বিভাজন নিতান্তই এক কৃত্রিম ব্যাপার। অ্যাক্টন লিখেছেন, ঈশ্বরের নাম করে র্যাঙ্কে ব্যক্তির দায়িত্ব এড়াতে চেয়েছেন এবং তথ্যের শৃঙ্খল রচনা করতে গিয়ে তিনি কবির কল্পনা, দেশপ্রেমিকের উচ্ছ্বাস ও ধর্ম ও ধর্মীয় আবেগকে কোনো মূল্যই দেননি। কার লিখেছেন, র্যাঙ্কের ইতিহাস চর্চায় প্রগতির কোনো স্থান নেই, তার ইতিহাস জনসাধারণ অনুপস্থিত এবং অর্থনৈতিক শক্তি ক্রিয়াহীন। কলিংউড তার আইডিয়া অফ হিস্টোরিতে র্যাঙ্কের অসঙ্গতি প্রসঙ্গে লিখেছেন, 1, র্যাঙ্কে হিস্টোরিসিজমে বিচারের কোনো স্থান নেই, কিন্তু ইতিহাস লেখার ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্বপূর্ণ। 2, র্যাঙ্কে ইতিহাস ও বিজ্ঞানকে সমদৃষ্টিতে ফেলেছেন, কিন্তু তা ঠিক নয়, কারণ একজন বিজ্ঞানী পরীক্ষাগারে একই ঘটনা বারবার ঘটাতে পারেন, কিন্তু একজন ঐতিহাসিকের পক্ষে পুনরায় রিফরমেশন বা ফরাসি বিপ্লব সংগঠিত করা সম্ভব নয়। 3, র্যাঙ্কের কথা ইতিহাস রচনা হলো অতীতের নিখুঁত প্রতিক্ষেপণ, কিন্তু ইতিহাস রচনা ফটোগ্রাফির মতন নয়। ইতিহাস রচনাকালে ঐতিহাসিককে অতীতের পুনর্নির্মাণ করতে হয়। প্যারা করে এটি শেষ প্যারা, উপরোক্ত সমালোচনা সত্ত্বেও একথা অনস্বীকার্য, অদ্যাবধি র্যাঙ্কে তার ইতিহাস দর্শন ও রচনা রীতির জন্য অবিসংবাদী মহত্বের অধিকারী হয়ে রয়েছেন। তো এই ছিল লিওপোল্ড ভন র্যাঙ্কের ইতিহাস দর্শন। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক